আচ্ছা, এখানে এক্সপেরিমেন্ট 5টা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করার কথা। অলরেডি আমরা 4টা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছি। আজকে এক্সপেরিমেন্ট নাম্বার 5 এইটা আমি আলোচনা করব। অর্থাৎ ল্যাবের যে ক্লাস, এটা আজকে শেষ ক্লাস। এরপরে 4 তারিখে আপনাদের ল্যাব এক্সাম হবে, ভাইভা হবে, এবং ওই দিনই আপনাদের ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে। এই আউটলাইনসটা অলরেডি আপনারা গুগল ক্লাসরুমে পাইছেন সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, আশা করি যেই ক্লাসগুলো আমি নিয়েছিলাম, এই 4টা ল্যাব রিপোর্ট অনেকেই রেডি করছে অলরেডি। অর্থাৎ আর একটা ল্যাব রিপোর্ট, এই 5টা ল্যাব রিপোর্ট একসাথে করে সাবমিট করতে হবে, যেটা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে। অর্থাৎ ল্যাব রিপোর্ট সাবমিশন, ভাইবা, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। জি না স্যার। আচ্ছা, আর এক্সামের বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে ভাইবার জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। আপনাদেরকে আমি স্ক্রিনে যেই এক্সপেরিমেন্ট গুলো আলোচনা করছি, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, স্ফেরোমিটার, এগুলো আপনাকে আমি স্ক্রিনে দেখাবো এবং সেখান থেকে প্র্যাকটিক্যালি মান বা ভ্যালু জিজ্ঞাসা করবো যে কোনটা স্ক্রু গজের ক্ষেত্রে লিনিয়ার স্কেল রিডিং কত হবে, সার্কুলার স্কেল ডিভিশন কত, এই বিষয়গুলো। অর্থাৎ যারা এক্সপেরিমেন্ট গুলো ভালোভাবে শিখছেন, আশা করি স্ক্রিনে দেখানো ফিগার থেকে আপনি সহজেই অ্যান্সার করতে পারবেন। আর এক্সামের বিষয়ে, এক্সামের 2টা অংশ থাকবে, একটা এমসিকিউ, একটা রিটেন। রিটেন অর্থাৎ শর্ট কোশ্চেন আর কি। ওই শর্ট কোশ্চেনেও আপনাকে ফিগার দেওয়া হবে, ওই ফিগারের আলোকে আপনাকে কিছু ভ্যালু লিখতে হবে, যে এটার ভ্যালু কত, লিনিয়ার স্কেল রিডিং কত, ভার্নিয়ার স্কেল রিডিং কত। অর্থাৎ আলাদা বেশি কিছু পড়ার দরকার নাই। ডেফিনেশন বা এগুলো, অতিরিক্ত ডেফিনেশনও খুব বেশি আসবে না। রিটেন অংশে আপনাদের এই বিষয়গুলো আমি দেবো, যে ফিগার থেকে আপনাদের ভ্যালুগুলো লিখতে হবে। এবং এমসিকিউ অংশে টুকটাক আমি যে ল্যাব ক্লাসগুলো নিয়েছি, ল্যাবের ক্লাসের ভিতর থেকে আমার কথার যেগুলো আমি আলোচনা করছি, এগুলোর ভিতর থেকে এমসিকিউ প্রশ্নগুলো হবে। অর্থাৎ ল্যাব রিপোর্ট আপনারা ভালো করে রেডি করেন এবং আমি যে ভিডিও ক্লাসগুলো নিয়েছি এগুলো দেখতে থাকেন, আশা করি সবাই ভালো করতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে আমি এক্সপেরিমেন্ট 5 এটা আলোচনা করব। তাহলে আপনাদের 5টা ল্যাব ক্লাস শেষ হবে এবং এক্সপেরিমেন্ট 5 এটা কমপ্লিট করতে যেই বিষয়গুলো দরকার হবে সেগুলো আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেব। আচ্ছা, এক্সপেরিমেন্ট 5 যেটা আমরা আলোচনা করব, আসলে একটা অজানা রোধের মান কিভাবে আমরা বের করতে পারি। এখন আপনাদেরকে আমি একটা বই দিয়েছিলাম, মনে আছে? একটা বইয়ের পিডিএফ। জি স্যার। স্যার। আচ্ছা, এখন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওই বইয়ে এই এক্সপেরিমেন্টটার যে পেজগুলো, ওই পেজগুলো মিসিং আছে, বা ওই বইয়ে এই বিষয়গুলো আলোচনা করা নাই। বইয়ে আলোচনা করা আছে, কিন্তু পিডিএফটা স্ক্যান করার সময় সম্ভবত এই এক্সপেরিমেন্টের পেজগুলো বাদ গেছে। এজন্য আলাদাভাবে আমি আপনাদেরকে এই এক্সপেরিমেন্টের জন্য বইয়ের যে বিষয়গুলো দরকার হবে, এরকম 2টা পেজের ফিগার আপনাদেরকে আমি দিয়ে দেবো ক্লাসরুম। অর্থাৎ 5 নম্বর এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে গিয়ে আপনাদের যদি বইয়ের হেল্প লাগে, তাহলে যে বইটার হেল্প লাগবে সেই বইয়ের এই 2টা পেজ এটা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন আননোন রেজিস্ট্যান্স কিভাবে আমরা বের করতে পারি। আমি সম্ভবত আপনাদের ফিজিক্স 2 এই কোর্সটা আপনাদের নিয়েছি না আমি? জি স্যার, নিয়েছেন। আচ্ছা, ফিজিক্স 2 কোর্স যখন নিয়েছিলাম তখন হুইটস্টোন ব্রিজ আমরা আলোচনা করছি। এই যে স্ক্রিনে দেখানো সার্কিটটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ সার্কিট, মনে আছে? স্যার। হুইটস্টোন ব্রিজ সার্কিট ব্যবহার করে আমরা অজানা রোধের মান নির্ণয় করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, এই হুইটস্টোন ব্রিজ এর একটা প্রিন্সিপাল আছে, বা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল বলে, মনে আছে প্রিন্সিপালটা? আচ্ছা, রেসপন্স প্লিজ, মানে মনে না থাকলেও জাস্ট এখানে
প্রায় 63 স্টুডেন্টস আপনারা জয়েন করছেন। স্যার ওভাবে খেয়াল নাই স্যার, বললে বলতে পারে। এটা মূলত একটা ইলেকট্রিক সার্কিট। পি একটা রেজিস্ট্যান্স, কিউ আরেকটা রেজিস্ট্যান্স, আর আরেকটা রেজিস্ট্যান্স, এস আরেকটা রেজিস্ট্যান্স। এখানে কয়টা রেজিস্ট্যান্স? চারটা স্যার। চারটা। এবং এই পুরো সার্কিটটার নাম কে? হুইটস্টোন ব্রিজ হুইটস্টোন ব্রিজ সার্কিট। হুইটস্টোন ব্রিজ সার্কিট। জি স্যার। আপনাদের যখন আমি আলোচনা করছিলাম এই সার্কিটের প্রিন্সিপালটা কিভাবে ডিরাইভ করে, পুরো ডেরিভেশন আপনাদেরকে আমি পড়াইছি, এবং কেন আমরা এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা আলোচনা করব সেটাও আপনাদেরকে আমি বলছিলাম। হুইটস্টোন ব্রিজ সার্কিট আমরা এই জন্যই ব্যবহার করি যে অজানা রোধ নির্ণয়ের ক্ষেত্রে। কি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সার্কিট? অজানা রোধ অজানা রোধ স্যার। আচ্ছা, একটা রোধের মান কালার কোডের সাহায্যে বের করা, এটা শিখেছিলাম আপনাদের। জি স্যার। আপনাদেরকে বলছিলাম এখন মনে করেন সাপোজ একটা রেজিস্ট্যান্স, সেটাতে কালার কোড দেওয়া নাই, বা অজানা একটা রোধ, তার রেজিস্ট্যান্স কি হবে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? এই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের সাহায্যে। এবং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা এরকম, পি বাই কিউ, P by Q is equal to R by S. হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা হলো পি বাই কিউ আর বাই এস। মনে পড়তেছে কিছু? জি স্যার। ইন্টারমিডিয়েট লেভেলও আছে আপনাদের। আমি এই সার্কিট থেকে এই ইকুয়েশনটা কিভাবে আসে ডিরাইভ করে আপনাদেরকে দেখাইছিলাম। আপনারা চাইলে ফিজিক্স 2 কোর্সের যদি লেকচার শিট থাকে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই প্রিন্সিপালের সুবিধা কি? এই প্রিন্সিপালের সুবিধা হলো এখানে এই সার্কিটে যে পি কিউ আর এস কয়টা রেজিস্ট্যান্স? এই চারটা। চারটা স্যার। এই চারটা রেজিস্ট্যান্স যদি এভাবে আমরা সাজাই, আরো কিছু কন্ডিশন আছে, কন্ডিশনটা পরে আলোচনা করতেছি। ফাইনালি আমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা পাবো এরকম। অর্থাৎ এই প্রিন্সিপালের সাহায্যে আমাদের পি কিউ আর এই তিনটা রেজিস্ট্যান্সের মান যদি জানা থাকে, এস যদি অজানা হয়, তাহলে আমরা ইজিলি অজানা মানটা আমরা বের করতে পারবো। ওকে, জি স্যার। অর্থাৎ এই সার্কিটটা হলো হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই সার্কিটের প্রিন্সিপালটা হলো পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এবং এই প্রিন্সিপালের সাহায্যে আমাদের যে কোনো একটা রেজিস্ট্যান্স যদি অজানা থাকে আর বাকি তিনটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই প্রিন্সিপাল এবং এই সার্কিটের সাহায্যে অজানা যে কোনো রেজিস্ট্যান্সের আমরা মান বের করতে পারবো। কথা ক্লিয়ার? জি স্যার। ভাই ভাই, এই যে 5 নম্বর এক্সপেরিমেন্ট থেকে এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে করব। এই ফিগার দেখায় যদি বলি এটা কোন সার্কিট বা সার্কিটের নাম কি? এই সার্কিটের নাম হলো হুইটস্টোন ব্রিজ সার্কিট। প্রশ্ন আসতে পারে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা কোনটা? হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল হলো P by Q is equal to R by S. হ্যাঁ। তবে সার্কিট এভাবে সাজাইলেই আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। এই সূত্রটা ব্যবহার করার একটা কন্ডিশন ছিল। কন্ডিশনটা মনে আছে আপনাদের? না স্যার। কিছুই মনে নাই? ফিজিক্স 2 এই কোর্সে স্যার 7-8 মাস আগে করছি স্যার। স্যার অনেক আগে করছি তো স্যার, এজন্য মানে একবার দেখলে আবার মনে পড়ে যাবে, তো ওভাবে মনে পড়তেছে না। আচ্ছা, দেখতে হবে না, আশা করি আমি বললেই মনে পড়ার কথা। জি স্যার। একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কিন্তু আমরা ইলেকট্রিক সার্কিট নিয়ে কথা বলতেছি, সবাই একটু মনোযোগ দেন, নাহলে বুঝতে পারা কঠিন হয়ে যাবে। ওকে, এটাকে ইলেকট্রিক সার্কিট। আবারও বলি, এখানে ইলেকট্রিক সার্কিট, পি একটা রেজিস্ট্যান্স, কিউ একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স, এস একটা রেজিস্ট্যান্স, এবং এই সি পয়েন্ট আর এফ পয়েন্টের মাঝখানে একটা কি, এখানে এটা কি সেট করা হয়েছে বলেন তো? গ্যালভানোমিটার স্যার। গ্যালভানোমিটার। এবং এ আর ডি এর সাথে কি যুক্ত করছি আমরা? এটা কি? সুইচ। এটা 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 তো সুইচ। স্যার ওটা হচ্ছে সেল স্যার। এটা হলো ব্যাটারি, এটা হলো সুইচ। সুইচ। সার্কিটের এই বিষয়গুলো তো সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই সার্কিটটাকে যখন এভাবে সাজাবো, এই সার্কিটের সব সময় আমরা পি বাই কিউ আর বাই এস এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এই সার্কিটে তখনই শুধু অ্যাপ্লাই করতে পারবো যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আইজি ইকুয়াল যখন 0 হবে,
তখনই শুধু আমরা এই সার্কিট থেকে পি বাই কিউ আর বাই এস এটা লিখতে পারবো। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের কন্ডিশনটা কি? কন্ডিশন হলো আই জি ইকুয়াল 0। অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ কোনো বিক্ষেপ দেখাবে না, শুধুমাত্র তখন আমরা লিখতে পারবো পি বাই কিউ আর বাই এস। অর্থাৎ হুইটস্টোন ব্রিজের কন্ডিশনটা হলো আই জি ইকুয়াল 0। কথা কি মনে পড়তেছে? জি স্যার। জামিল, জি স্যার। মনে পড়তেছে কিছু? জি স্যার, মনে পড়ছে হালকা। আচ্ছা, ওর জটিল কিছু না, জাস্ট এটা সার্কিট। এই সার্কিট থেকে আমরা এই কন্ডিশন হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে লিখতে পারি, তবে সবসময় লিখতে পারবো না। কন্ডিশনটা হলো যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, শুধুমাত্র তখন আমরা লিখতে পারবো পি বাই কিউ আর বাই এস। অর্থাৎ এটা হলো হুইটস্টোন ব্রিজ সার্কিট, এটা হলো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল। তাহলে হুইটস্টোন ব্রিজের কন্ডিশন কোনটা? কন্ডিশন IG হলো, is equal to 0. আই জি ইকুয়াল টু 0। হ্যাঁ এগুলো কিন্তু ভাই ভাই আমি জিজ্ঞাসা করবো। এটা হুইটস্টোন ব্রিজ, এটা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল, এটা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের কন্ডিশন। আইজি ইকুয়াল 0 মানে কি বোঝায়? যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন কোনো বিদ্যুৎ কোনো পরিবাহিত কারেন্ট হয়। যাবে না, কারেন্ট না যাওয়া মানেই গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দিবে না। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেটা বিক্ষেপ দেখাবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার, এখন আমরা এই সার্কিটের সাহায্যে অজানা রোধ বের করব। অজানা রোধ মানে আমাদের সবকিছু অজানা এরকম না, পি এর মান জানা থাকবে, আর এর মান জানা থাকবে, কিউ এর মান জানা থাকবে, এস যদি অজানা হয় তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে সহজেই কি করতে পারবো? অজানা রোধের মান বের করতে পারবো। অর্থাৎ আমরা সার্কিট একটা ড্র করব। সাপোজ পি এর মান 10 ওহম দিলাম আমি, কিউ এর মান 10 ওহম আমি দিলাম, আর এর মান 50 ওহম। তিনটা রেজিস্ট্যান্সের মান আমি এই সার্কিটে সেট করলাম। তাহলে এস এর মান আমরা বের করতে পারবো। এখন সার্কিট সেট করে জাস্ট এস এর মান আমরা সরাসরি ক্যালকুলেশনে যাইতে পারবো না, কারণ কি আমাদের দেখতে হবে যে এখানে 10, এখানে 10, এখানে 50, এখানে অজানা যে রোধ, ওটা সেট করার পরে দেখতে হবে যে গ্যালভানোমিটার ভিতর দিয়ে বিক্ষেপ শূন্য হচ্ছে কিনা। যদি গ্যালভানোমিটার ভিতর দিয়ে বিক্ষেপ শূন্য হয় তখন আমরা এই ফর্মুলার সাহায্যে অজানা রোধের মান বের করতে পারবো। যদি গ্যালভানোমিটার ভিতর দিয়ে বিক্ষেপ শূন্য না হয় তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না বা বেরও করতে পারবো না। ওকে? জি স্যার। স্যার। আচ্ছা, এটা তো আমরা দেখলাম ফিগার একটা সার্কিটের। প্র্যাকটিক্যালি এই সার্কিটটাকে আমরা ডিজাইন করব। এখন ল্যাবে হলো তো একেবারে সরাসরি ফিজিক্যালি আমরা ডিজাইন করতাম, তো ল্যাবে না থাকলেও আমরা এখন জাস্ট ফিগারের মাধ্যমেই আমরা এটা প্র্যাকটিক্যালি ডিজাইন করলে কেমন হইতো এটার ভিউটা দেখার চেষ্টা করব। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাদের টার্গেট হলো আমরা এই সার্কিটটাকে ডিজাইন করব, তাই তো? জি স্যার। আচ্ছা, এই সার্কিট ডিজাইন করতে আমাদের কয়টা রেজিস্ট্যান্স লাগবে? 4টা রেজিস্টর। 4টা রেজিস্ট্যান্স লাগবে। একটা তো আমাদের অজানা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে অজানা রোধটা বাদ দিলে আমাদের আর কয়টা রেজিস্ট্যান্স লাগে? 3।
অর্থাৎ এই অজানা রেজিস্ট্যান্স যে কোনো একটা রেজিস্ট্যান্স হতে পারে, সেটাকে আমরা বাদ দিলে আমাদের কিন্তু সবসময় এই তিনটা রেজিস্ট্যান্স লাগবেই, তাই না? জি স্যার। তো এই তিনটা রেজিস্ট্যান্সকে একটা বক্সে সাজানো হয়, ওই বক্সটাকে বলা হয় পোস্ট অফিস বক্স। নাম শুনছেন? শুনেছি স্যার। স্ক্রিনে সবাই এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হুইটস্টোন ব্রিজে যে আমাদের তিনটা রেজিস্ট্যান্স একটা বক্সে যে সাজানো থাকে, এই বক্সটাকে বলা হয় পোস্ট অফিস বক্স। এই বক্সে মূলত পি, কিউ, আর এই যে তিনটা রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্স সাজানো থাকে। তবে এখানে বৈশিষ্ট্যটা হলো আমরা পি, কিউ, আর এই যে তিনটা রেজিস্ট্যান্স, তিনটাই আমরা পরিবর্তন করতে পারবো। স্বাভাবিকভাবে আমি যদি 10 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাইতাম পি এর ওখানে, আরেকটা রেজিস্ট্যান্স যদি কিউ এর ওখানে লাগাইতাম এবং আর এর ওখানে যদি ফিক্সড কোনো রেজিস্ট্যান্স লাগাতাম, তাহলে ওই লুপে পরিবর্তন করা যাইতো না। আচ্ছা, অর্থাৎ পি, কিউ, আর এই তিনটা রেজিস্ট্যান্স এখানে, এটা একটা এক ধরনের সার্কিট বলতে পারি বা একটা বক্স। এই বক্সে কোন তিনটা রেজিস্ট্যান্স থাকে? পি, কিউ, আর এই তিনটা এখানে ডিজাইন করা থাকে। ওকে। জি স্যার। আচ্ছা, একটা বিষয় কিন্তু একটু আগে যেটা বললাম, সাপোজ আমি সার্কিটে পি এর মান দিলাম, কিউ এর মান দিলাম, আর এর মান অজানা রোধ এস এ সেট করলাম, সাথে সাথেই কি আমরা পেয়ে যাব যে পি বাই কিউ আর বাই এস ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো আমার সাথে সাথে? না না স্যার। স্যার, আগে চেক করতে হবে যে গ্যালভানোমিটারে কোনো তো কারেন্ট এসেছে। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে বিক্ষেপ শূন্য করার জন্য আমাদেরকে আসলে মানের পরিবর্তনের প্রয়োজন পড়ে, অর্থাৎ পি এর মান পরিবর্তন করতে। আমরা কিন্তু যেটা অজানা রোধ এটা কিন্তু এখানে ফিক্স রাখবো, কিন্তু আমরা চাইলে পি, কিউ, আর এই মানগুলো পরিবর্তন করার জন্যই আসলে আমরা এই পোস্ট অফিস বক্সের সাহায্য নেব। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখানে দেখেন তিনটা স্ক্রুর মতো আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা পি রেজিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কিউ রেজিস্ট্যান্স, আর এখান থেকে শুরু করে এই পুরোটা হলো আর আর। আর রেজিস্ট্যান্স। এখন বৈশিষ্ট্য কি এই রেজিস্ট্যান্স গুলো? এখানে দেখেন একটা স্ক্রু আছে, তার সাথে এখানে 10 লেখা আছে, তাই না? জি স্যার। আবার এখানে একটা স্ক্রু, এখানে 100 লেখা, আবার এখানে একটা স্ক্রু তার পাশে 1000 লেখা। তো এর মানে হলো আমি যদি এই স্ক্রুটাকে উঠাই তাহলে কিউ রেজিস্ট্যান্সের মান 10, আমি যদি এই স্ক্রুটাকে উঠাই তাহলে এই রেজিস্ট্যান্সের মান হবে 100। এভাবে আমি পি এখান থেকে যে রেজিস্ট্যান্সটা তুলবো সেটা হবে পি এর মান, এখান থেকে যে রেজিস্ট্যান্সটা তুলবো সেটা হলো কিউ এর মান, আর এই পুরো এই জায়গা জুড়ে যে রেজিস্ট্যান্স এটা হলো যেখান থেকে আমি যেটা তুলি, এখানে 20 এই স্ক্রুটা যদি তুলি তাহলে এই রেজিস্ট্যান্সের মান হবে 20। আবার এখানে 50 লেখা, এই স্ক্রুটাকে যদি উঠাই তাহলে এটা মান হবে 50। অর্থাৎ স্বাভাবিক রেজিস্ট্যান্স আর এটার ভিতরে তফাৎ হলো, এটা হলো পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই রেজিস্ট্যান্স মানগুলো আমরা পরিবর্তন করতে পারি। পি এর মান 10 দিলাম, কিউ এর মান 10 দিলাম, আর এর মান অন্য একটা দিলাম, দিয়ে দেখলাম গ্যালভানোমিটারে বিক্ষেপ শূন্য আসতেছে না, তখন আমাদের পি, কিউ, আর এই রেজিস্ট্যান্সের পরিবর্তন করার প্রয়োজন পড়বে। পরিবর্তন করতে আমরা কিভাবে করব? এভাবে আমরা পি, কিউ, আর এখানে আমরা চাইলে 10 উঠাইতে পারি, 100 উঠাইতে পারি, 1000 উঠাইতে পারি। এভাবে আমরা রেজিস্ট্যান্সের মানগুলো পরিবর্তন করতে পারবো। আচ্ছা, একটু পরে আমরা দেখবো কিভাবে পরিবর্তন করব। এর আগে সবাই একটু খেয়াল করেন, এটা হলো পি রেজিস্ট্যান্স, এটা কিউ, এটা আর। ওকে। জি স্যার। হ্যাঁ, এবার
আচ্ছা, এখানে সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে একটু রেসপন্স করেন, এখান থেকে এটা কি রেজিস্ট্যান্স? পি রেজিস্ট্যান্স। একটু আগে কিন্তু লেখা ছিল, এখন আর লেখা নাই কিন্তু just। পি রেজিস্ট্যান্স স্যার। আচ্ছা, এখান থেকে এটা? Q. কিউ। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি এখানে লিখতেছি। এইখান থেকে এটার নাম হলো P. পি, এখান থেকে এটার নাম Q. কিউ। কিউ, আর এই পুরোটা হলো আর, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পি আর কিউ এর মাঝখানে পয়েন্টটার নাম কি এই সার্কিট থেকে বলেন? এই যে পি রেজিস্ট্যান্স কিউ রেজিস্ট্যান্স, মাঝখানে পয়েন্টটার নাম সি। সি। তাহলে এই পয়েন্টে আমরা নামকরণ করলাম সি। এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন এই ফিগারটা ঠিকমতো? জি স্যার। আচ্ছা, এবার দেখেন পি শেষ হয়েছে আর আর শুরু, অর্থাৎ এই পি আর আর এই সংযোগ স্থলটা, এই পয়েন্টটার নাম কি দিতে পারি আমরা? এখানে দেওয়া আছে এ। এ। ওকে, এই পয়েন্টটার নাম হলো এ। আর আর রেজিস্ট্যান্সটা যে জায়গায় শেষ হয়েছে সেই পয়েন্টটার নাম কি? এফ। F. অর্থাৎ আর এই পুরো রেজিস্ট্যান্সটা এ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এফ, এই পয়েন্টে এসে, তাই না? জি জি স্যার। স্যার। F. F. হ্যাঁ। আর রেজিস্ট্যান্স তো আমরা পি কিউ আর সেট করা আছে, আমাদের তো শুধু রেজিস্ট্যান্স না, আরো কি লাগবে? আমাদের ব্যাটারি সেট করতে হবে, তাই না? জি স্যার। আর গ্যালভানোমিটার সেট করতে হবে। এই দুইটা জিনিস আমাদের সেট করতে হবে, এবং অজানা রোধ এস এটা সেট করতে হবে। এসটা কোথায় সেট করতে হবে? দেখেন, আমরা তিনটা রেজিস্ট্যান্স এখানে পাইলাম, এস রেজিস্ট্যান্সটা কোথায় সেট করতে হবে? স্যার এফ থেকে ডি এর দিকে স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হলো কিউ রেজিস্ট্যান্স যেখানে শেষ হয়েছে এই পয়েন্টের নাম কি? ডি। তাহলে এই পয়েন্টটা হলো ডি। এই পয়েন্টগুলো সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে এস অজানা রোধ, এই যে এটা অজানা রোধ এস, এটা আমরা কোথায় সেট করব? স্যার এফ থেকে ডি অবধি। তাহলে এফ এর এক প্রান্ত আমরা অজানা রোধের এক প্রান্ত এফ এর সাথে সংযুক্ত করব, আরেক প্রান্ত সাথে। ডি এর সাথে। ওকে, জি স্যার। তাহলে আমরা যদি অজানা রোধ সেট করতে চাই, তাহলে আমাদের এই স্ক্রুর সাথে একটা কানেকশন দিতে হবে অজানা রোধের, আরেকটা কানেকশন দিতে হবে এখানে। ডি এর সাথে। এবার একটা কথা বোঝার চেষ্টা করেন, গ্যালভানোমিটার কোথায় সেট করব আমরা? সি আর এফ এর মিডিলে। তাহলে গ্যালভানোমিটার একটা প্রান্ত যাবে এফ এ, গ্যালভানোমিটার আরেকটা প্রান্ত যাবে সিতে। সি তে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন গ্যালভানোমিটারের একটা প্রান্ত আমরা এফ এ লাগাইছি, আরেকটা প্রান্ত কোথায় লাগাইছি? এখানে, তাই না? জি স্যার। নিচে। আচ্ছা, আরেকটা প্রান্ত তো আমরা এই জায়গায় লাগাইতে পারতাম, তাই না? জি স্যার। কিন্তু আসলে এই জায়গায় লাগাইছি এই জন্য যে আমরা সুইচ ব্যবহার করব। দেখেন, এটা একটা সুইচ বা কি, সুইচের কাজ হলো এখানে আমরা সংযুক্ত করছি ঠিক আছে, কিন্তু এই বক্সের ভিতর দিয়ে এখান থেকে আবার সি এর সাথে একটা কানেকশন দেওয়া আছে। তার মানে হলো আমরা যদিও এখানে সংযোগ দিয়েছি, আমরা যদি সুইচটা চাপ দেই তাহলে অটোমেটিক এটা কার সাথে কানেক্টেড হয়ে যাবে? সি এর সাথে। হ্যাঁ, আমরা সরাসরি সি এর সাথে লাগাইতে পারতাম গ্যালভানোমিটার অপর প্রান্তটা, কিন্তু সুইচটা ব্যবহার করার জন্য আমরা আসলে এখানে সংযোগ দিয়েছি। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে সংযোগ দেওয়া মানেও সি তে সংযোগ দেওয়া। সার্কিটের সংযোগ কি বুঝতেছেন সবাই? জি স্যার। এখানে সংযোগ দেওয়া মানেই এই সি তে সংযোগ দেওয়া, একই কথা। সি তে আমরা সরাসরি সংযোগ দিতে পারতাম, কিন্তু গ্যালভানোমিটারে সরাসরি যেন বিদ্যুৎ প্রবাহ না যায়, জাস্ট সব সময় যেন না যায়, যেন আমরা সুইচ ব্যবহার করতেছি। তাহলে গ্যালভানোমিটারের কানেকশন আমরা এক প্রান্ত এফ এর সাথে, অপর প্রান্ত সি এর সাথে। সবাই ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আবারও জি, স্যার। বলি, এই গ্যালভানোমিটার একটা প্রান্ত আমরা সি তে কানেকশন দিতে পারতাম, কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা সুইচটা ব্যবহার করব। এখানে আসলে এই ভিতর দিয়ে সার্কিটের সাথে একটা কানেকশন আছে, ফলে এই সুইচটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে আলটিমেটলি এটা সি এর সাথে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এবার ব্যাটারিটা কোথায় সংযোগ করব? ব্যাটারি, স্যার এ থেকে ডি এর দিকে স্যার। আচ্ছা, ব্যাটারির একটা অংশ আমরা সংযোগ করব এ এর সাথে, আরেকটা অংশ ডি এর সাথে। ডি এর সাথে, তাই না? জি স্যার। আচ্ছা, দেখেন ব্যাটারির একটা অংশ আমরা ডি এর সাথে যুক্ত করছি, আরেকটা অংশ আমরা চাইলে সরাসরি এ এর এই পয়েন্টে দিতে পারতাম, কিন্তু এখানেও আমরা একটা সুইচ ব্যবহার করছি।
অর্থাৎ এই সুইচের এখানে কানেকশন দেওয়া মানে হলো এই সার্কিটের এখান থেকে ভিতরে এই জায়গায় একটা সংযোগ আছে ভিতরে, অর্থাৎ আলটিমেটলি এখানে সংযোগ দেওয়া মানেই হলো আমরা যখন সুইচটা এখানে চাপ দিব আলটিমেটলি এটা এর সাথে কানেক্টেড হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা এই ব্যাটারি, অজানা রোধ এবং গ্যালভানোমিটার সেট করলে পুরো এই সার্কিটটা আমাদের ডিজাইন হয়ে গেছে এই জায়গায়। কথা বুঝতে পারতেছেন? জি জি স্যার। শুধু 2 জনের রেসপন্স পাচ্ছি, বাকিদের কি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে বৃষ্টি হচ্ছে তো অনেক, এই জন্য জি স্যার। আমি কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে। তো এটা একটা ভিউ দেখলাম যে আমরা প্র্যাকটিক্যালি এই সার্কিটটা যদি ল্যাবে আমরা ডিজাইন করতাম বা ল্যাবে এই সার্কিটটা যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে আমাদের এই যে পোস্ট অফিস বক্সের হেল্প নিতে হবে, কারণ পোস্ট অফিস বক্সে অলরেডি পি কিউ আর এই তিনটা রেজিস্ট্যান্স থাকে। দেন আমরা এ আর এফ পয়েন্টে গ্যালভানোমিটার যুক্ত করলাম এবং ডি আর এ এর ভিতরে ডি আর এ এর সাথে আমরা ব্যাটারিটা সেট করলাম। এবং প্রত্যেকটা সার্কিট কিন্তু আসলে ল্যাবে সার্কিট রিলেটেড যত এক্সপেরিমেন্ট আছে আমরা এইভাবেই সার্কিট গুলো ডিজাইন করতে পারি। অর্থাৎ এটা হলো বই পুস্তকের ভিউ, এটা হলো প্র্যাকটিক্যাল ভিউ। ওকে, জি স্যার। আচ্ছা আরো প্র্যাকটিক্যাল ভিউটা হলো, আমি যদি আরো প্র্যাকটিক্যাল ভিউটা দেখাই তাহলে হবে জাস্ট এটা তো আমরা ওয়্যার লাগাই নাই, ওয়্যার যদি লাগাই, ওয়্যার ব্যবহার করলে আলটিমেটলি এভাবে আমরা ওয়্যার কানেক্ট করে জাস্ট ওখানে যেটা যে বিষয়গুলো দেখানো হলো আমরা ওয়্যার কানেক্ট করে আমরা জাস্ট সার্কিটটা কিভাবে পাবো। অর্থাৎ গ্যালভানোমিটার এক প্রান্ত আমরা যেভাবে যেভাবে আমি দেখালাম সার্কিটে কানেকশন ওইভাবে এখানে প্র্যাকটিক্যালি কানেকশনটা দেওয়া হয়েছে। কথা জি ক্লিয়ার? স্যার, মানে জি স্যার, বুঝতে একটু আগে পারছি। যেটা দেখালাম আমি জাস্ট এইভাবে দেখাইছি স্যার, না, clear। কানেকশনটা আমি অরিজিনালি যদি ওয়্যার দিয়ে দেই তাহলে এরকম পাবো। জি স্যার। এবার আমরা চলে যাই এক্সপেরিমেন্টে, অর্থাৎ আমি সার্কিট তো ডিজাইন করলাম, এবার আমাদের টার্গেট হলো অজানা রোধের মান বের করবো। এখন অজানা রোধের মান বের করতে গিয়ে আমরা আবারও একটা টেবিলের সাহায্য নেব। এই টেবিলটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা এবার এখানে সবাই খেয়াল করেন, এখানে পি রেজিস্ট্যান্স কোনো কিছু কিন্তু আমি উঠাই নাই। আমি সার্কিটে কানেকশন দিলাম, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রু, আমি এই 10 এ যে স্ক্রুটা ছিল এটা উঠাইছি, তার মানে এখন এই রেজিস্ট্যান্সের মান কত? পি রেজিস্ট্যান্সের মান কত এখন? 10 স্যার। কিউ রেজিস্ট্যান্সের মান 10 ওহম। 10 ওহম। আসলে বক্সের নিচে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স যুক্ত করা থাকে। এখন নিচে 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, এখানে যদি স্ক্রু লাগাই দেই, স্ক্রু মানে কি ডাইরেক্ট কানেকশন, তখন কিন্তু আর ওই রেজিস্ট্যান্সটা কাজ করে না। কিন্তু স্ক্রুটা যখন আমরা উঠাই নেই তখন আসলে নিচের ওই রেজিস্ট্যান্সটা কাজ করে। তখন কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে পি রেজিস্ট্যান্সের মান কত? 10 ওহম। কিউ রেজিস্ট্যান্সের মান 10 ওহম। 10 ওহম। আচ্ছা এবার আমরা আর রেজিস্ট্যান্স একটা তুললাম, কত তুলছি এখানে? আর রেজিস্ট্যান্সের মান 20। আচ্ছা আর রেজিস্ট্যান্সের মান যখন 20 তুলছি তখন গ্যালভানোমিটারের দিকে লক্ষ্য করেন, আচ্ছা আর রেজিস্ট্যান্সের মান যখন 50 তুললাম, পি এর মান 10, কিউ এর মান 10, আর রেজিস্ট্যান্সের মান কত তুলছি? 50। গ্যালভানোমিটারের দিকে তাকান, গ্যালভানোমিটারে কি বিক্ষেপ শূন্য? না স্যার। না স্যার। আচ্ছা এই পয়েন্টগুলো আমরা জাস্ট এখন নোট করব যে কখন আমাদের গ্যালভানোমিটার বিক্ষেপটা শূন্য আসে। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হলো জাস্ট আরো কিছু স্টেপ আছে, আমরা এই সংযোগটা ঠিক আছে কিনা চেক করব। চেক করার পরে আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্স তুলবো। আর রেজিস্ট্যান্স এখানে কত তুলছি? 20। তাহলে পি এর মান 10, কিউ এর মান 10, আর এর মান 20। গ্যালভানোমিটার বিক্ষেপ কোন দিকে? স্যার পজিটিভের দিকে। ডান দিকে। জিরো বিক্ষেপ কিন্তু আমরা পাই নাই। আচ্ছা তারপরও আমরা লিখবো এখানে যে পি এর মান যখন 10, কিউ এর মান যখন 10, আর এর মান যখন 20, তখন আমরা বিক্ষেপ কোন দিকে পাইছি?
ডান দিকে। ডিরেকশন ডান অফ দিকে। ডিফ্লেকশন। ডান দিকে। আচ্ছা RIGST দেখলাম, আচ্ছা এটা নোট করলাম আমরা। ওকে, এবার নেক্সট আমরা এখন 20 যখন তুললাম তখন দেখলাম ডান দিকে। এবার আমরা আরো বেশি মানের রেজিস্ট্যান্স তুলে দেখি কি অবস্থা হয়। পি আর কিউ এর মানটা আমরা ফিক্স রাখলাম। আচ্ছা এবার 20 রেজিস্ট্যান্স আমি রেখে দিলাম। এবার 20 রেখে দেওয়ার পরে 50 তুললাম। কত তুললাম? 50 50। তাহলে পি এর মান 10, কিউ এর মান 10, আর রেজিস্ট্যান্স এর মান 50। ডিফ্লেকশন কোন দিকে? ডান রাইট দিকে। সাইডে স্যার, ডান দিকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা আমরা নোট করি যে পি এর মান 10, কিউ এর মান 10, যখন আর এর মান 50। 50 তখন আমাদের কি অবস্থা? রাইট সাইডের দিকে স্যার, ডিফ্লেকশনটা রাইট সাইডে। আমাদের টার্গেট কিন্তু 0। 0। যখন গ্যালভানোমিটার 0 আসবে তখন কিন্তু আমরা শুধুমাত্র ওই ভ্যালুগুলো ব্যবহার করতে পারবো। জি স্যার। আচ্ছা এটা নোট করলাম। এবার এখানে 50 তুলছি, আবার এখানে 20 তুললাম, তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স কত হলো? 70 কারণ 70 এটা সিরিজে আছে। সিরিজে থাকলে দুইটা রেজিস্ট্যান্স এরকম পাশাপাশি সংযুক্ত থাকলে এটাকে আমরা সিরিজ সংযোগ বলি। তখন এটা যদি 50 হয়, এটা 20 হয়, টোটাল রেজিস্ট্যান্স কত? RA। 70 তাহলে আমরা পি এর মান 10, কিউ এর মান 10, আর এর মান 70। এই ক্ষেত্রে আমরা ডিফ্লেকশনটা কোথায় পাইছি? রাইট সাইডে। রাইট সাইডে। কিভাবে কিন্তু আমরা এই টেবিলে নোট করব এটা। আচ্ছা এবার ওকে স্যার। আমরা দেখি যখন আমরা তুললাম, এখন কত তুলছি? 90। 90 95। আচ্ছা এখন আমরা তুলছি 90, তখনও ডিফ্লেকশনটা কোন দিকে? ডান দিকে। ডান দিকে, তবে জিরোর কাছাকাছি, তাই না? জি স্যার। আচ্ছা এটা আমরা নোট করি যে যখন পি এর মান 10, কিউ এর মান 10, আমরা কিন্তু পি কিউ ফিক্স রেখে আর এর মান পরিবর্তন করতেছি। পরিবর্তন করার উদ্দেশ্য হলো আর এর মান পরিবর্তন করে করে আমরা দেখতে চাই যে কোন পজিশনে গিয়ে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে বিক্রিয়াটা শূন্য আসে। জি স্যার। আর এর মান আবারও আমরা পরিবর্তন করলাম, এখানে আমরা পাইলাম কত? এখন 90। 90। তখনও রাইট সাইডে তবে RIGST ব্র্যাকেটে আমরা স্মল লিখতে পারি, স্মল ডিফ্লেকশন। সমস্যা নাই, শুধু রাইট লিখলেও হবে। এবার আমরা করলাম কি, আরো 5 তুললাম। এখন টোটাল কত এখানে? 95। সবাই আবার একটু খেয়াল করেন, তাহলে পি এর মান 10, কিউ এর মান 10, এটা তো আগে থেকে আমরা ফিক্স রাখছি। আর এর মান আমরা পরিবর্তন করতেছিলাম, তো আর এর মান পরিবর্তন করতে করতে এখন আমরা 95 উঠাইছি। এখন গ্যালভানোমিটারের দিকে লক্ষ্য করেন, 0। অর্থাৎ এই যে আমরা এই পজিশনে পি এর মান পাইলাম 10, কিউ এর মান 10 এবং 95। 95। আর এর মান 95। তখন আমরা এখানে কি লিখবো? নো ডিফ্লেকশন। ডিফ্লেকশন। এবং এটা আবারটা লক্ষ্য করেন, পি এর মান যখন 10, কিউ এর মান যখন 10, আর এর মান যখন 95 আমরা উঠালাম, তখন গ্যালভানোমিটার দিয়ে কোনো বিক্ষেপ পাই নাই। অর্থাৎ শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা পি বাই কিউ আর বাই এস এর যে কন্ডিশনটা, শুধুমাত্র কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আগের কোনো ক্ষেত্রেই কিন্তু পি বাই কিউ আর এস এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। আগের গুলোতেও কিন্তু আমরা পি কিউ আর এর মান জানা ছিল, পি এর মান জানতাম, কিউ এর মান জানতাম, আর এর মান জানতাম, কিন্তু এখানে কিন্তু ডিফ্লেকশন 0 ছিল না। ডিফ্লেকশন 0 না থাকার কারণে আমরা কিন্তু এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না। ওকে, এই ফর্মুলা কখন ব্যবহার করতে পারবো? ডিফ্লেকশন 0 হবে। তাহলে লাস্টের এই কন্ডিশন গুলোতে, অর্থাৎ লাস্টে আমরা পি এর মান কিউ যখন দিলাম,
কিউ এর মান যখন আর দিলাম আর আর এর মান যখন 95 দিলাম তখন আমরা দেখলাম গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নাই, অর্থাৎ এখানে কিন্তু আইজি 0, তাই না? জি স্যার। অর্থাৎ এই শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা এখন যদি ব্যবহার করি তাহলে এস এর মান বের করা সম্ভব না? জি স্যার সম্ভব। হ্যাঁ, অর্থাৎ পি এর জায়গায় আমরা 10 বসাবো, কিউ এর জায়গায় 10 বসাবো, আর এর জায়গায় 95 বসাইলে আমরা অজানা রোধ এস এর মানটা পেয়ে যাবো। কথা ক্লিয়ার? কিন্তু আগের টেবিলের এই মানগুলো কিন্তু আমরা ব্যবহার করবো না, এই মানগুলো জাস্ট আমরা টেবিলে বসাই দেখলাম যে কি অবস্থা ডিফ্লেকশন। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা আমি একবার রিভিউ করি। আমাদের আসলে সার্কিট হলো এটা, হুইচ টু বি সার্কিট। এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইন করে আমরা অজানা রোধের মান বের করতে চাই, কিন্তু অজানা রোধের মান বের করতে হলে আমাদের গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো বিক্ষেপ দেওয়া যাবে না বা নো ডিফ্লেকশন আনতে হবে গ্যালভানোমিটার। সেটা আনার জন্য আমরা এরকম পি আর কিউ এটা দুটাকে ফিক্স রাখলাম, দেখে এটা পরিবর্তন করে 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 আমরা গ্যালভানোমিটার দিয়ে যখন বিক্ষেপ শূন্য আসলাম শূন্য পাইলাম তখন আমরা পি কিউ আর আর এর এই মান ব্যবহার করে অজানা রোধের মান আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো দেখলাম যে গ্যালভানোমিটারের যে কাটাটা মানে ডিফ্লেকশন এটা ডান দিকে হচ্ছে, স্যার এটা কি বাম সাইডে যদি মানে যাবে না নাকি? এটা কি বাম হ্যাঁ সাইডে যাবে। এখন যদি আপনি 95 এর থেকে বেশি উঠান, সাপোজ আচ্ছা, 100 উঠালে দেখবেন যে বিক্ষেপটা আস্তে আস্তে বাম দিকে চলে যাবে। কিন্তু বিক্ষেপটা বাম দিকেও দিলেও হবে না, ডান দিকে দিলেও হবে না। বিক্ষেপটা ঠিক যখন 0 হ্যাঁ হ্যাঁ তখন পি কিউ আর এর যে মান ওই ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা আচ্ছা স্যার মানে আর এর রোডটা মানে আর এর যে মান এটা দেওয়ার আগে মানে শুধু যদি পিকিউ দিই তাহলে এটা ডান দিকেই যাবে সবসময়, তাই তো? আচ্ছা, আরেকবার বুঝতে পারি নাই। আর এর মান স্যার আর এর রোডটা আমরা না উঠিয়ে মানে শুধু পি আর কিউ উঠালে এটা সবসময় ডান দিকেই যাবে। হ্যাঁ ডান দিকে যাবে। আচ্ছা আচ্ছা ওকে স্যার ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি আসলে সার্কিটটাকে আমরা এখানে ডিজাইন করছি। ডিজাইন করে আমাদের টার্গেট ছিল যে গ্যালভানোমিটারের বিক্ষেপ ভিতর দিয়ে বিক্ষেপটা শূন্য আনা, কারণ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন বিক্ষেপ শূন্য আসবে তখন আমরা আসলে পি বাই কিউ আর বাই এস এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। আর ওই ফর্মুলা যখন ব্যবহার করতে পারবো তখন তিনটা যদি আমাদের জানা থাকে তাহলে অজানা রোধ আমরা ইজিলি বের করতে পারবো। ওকে? জি স্যার ওকে। আচ্ছা, এখন আপনাদের করণীয় কি? করণীয় হলো এই ল্যাব রিপোর্ট এক্সপেরিমেন্ট নাম্বার 5 এটারও একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট আপনারা পেয়ে যাবেন, এবং স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আপনাদের স্যাম্পল অফ ল্যাব রিপোর্ট 5। এখানে অ্যাজ আগের মতোই ডেট, আইডি, experiment number 5, name of the experiment, determination of the value of an unknown resistance by means of a post office box। অর্থাৎ পোস্ট অফিস বক্সের সাহায্যে আমরা অজানা একটা রেজিস্ট্যান্সের মান বের করা বিষয়বস্তু এখানে আলোচনা করব। তারপর প্রসিডিউর, আমি যে প্রসিডিউর বললাম যে প্রথমে আমরা হুইটস্টোন ব্রিজটা ডিজাইন করব বা পোস্ট অফিস বক্সের সাহায্য নিয়ে আমরা গ্যালভানোমিটার সেট করব, ব্যাটারি সেট করব, এই বিষয়গুলো জাস্ট আপনি নিজের ভাষায় কথায় এক পৃষ্ঠার ভিতরে লিখলেই এনাফ। এই পৃষ্ঠায় আপনি প্রসিডিউরটা লিখলেন, লেখার পরে পরের পেজে হুইটস্টোন ব্রিজের যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো ওই ফিগারগুলো দিয়ে দেবো আপনাদের। হুইটস্টোন ব্রিজের এই ফিগারটা আপনাদেরকে এখানে ড্র করতে হবে। ওকে? হুইটস্টোন ব্রিজ সার্কিট যেটা, জি স্যার। দেন টেবিলে এই ভ্যালুগুলো দেওয়াই থাকবে। তো আমরা ক্যালকুলেশন কি ক্যালকুলেশন করব? আমরা ক্যালকুলেশনে যদি এস এর মান শুধু বের স্যার করতে এই চাই, লাস্টের স্যার এস এর মান বের করতে গেলে শুধু এই লাস্টেরটা নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করে দেব, তাই তো হ্যাঁ স্যার? পি বাই কিউ আর বাই এস ওই ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করে আপনার এস এর মানটা বের করতে হবে। ক্যালকুলেশনে আপনি ওটা দেখাবেন কিভাবে আপনি এস এর মানটা বের করলেন। দেন ফাইনালি রেজাল্টে লিখতে হবে যে দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স ইজ, যে ভ্যালুটা আপনি পাবেন ওটা ওহমে আপনি রেজাল্টে লিখবেন। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার চিত্র কি শুধু এই সার্কিট দেখাবো? ওখানে কি হ্যাঁ, মানগুলো দেওয়া লাগবে? চিত্রটা শুধু সার্কিট, ও আচ্ছা স্যার। হুইটস্টোন ব্রিজ সার্কিট মানে এই যে এই চিত্রটা।
জি স্যার স্যার ওখানে কি মান দিয়ে দিতে হবে সেটা না না মান দিতে হবে না, সার্কিট জাস্ট সার্কিট এখানে লিখে দেওয়া আছে। সার্কিট বলতে আমি কি বুঝাইছি ফিগারে, হুইটস্টোন ব্রিজ সার্কিট। ওকে স্যার ঠিক আছে। এই হুইটস্টোন ব্রিজ সার্কিটের ফিগারটা আপনাদেরকে দেবো, এই ফিগারটা এখানে ড্র করতে হবে। টেবিলে এই ভ্যালুগুলো থাকবে, ক্যালকুলেশনে আপনাকে ক্যালকুলেট করে অজানা রেজিস্ট্যান্স এস এর মানটা বের করতে হবে, দেন রেজাল্টে ওটা লিখতে হবে। আর প্রসিডিউর আমি যে প্রসেসগুলো বললাম স্টেপ বাই স্টেপ আপনি প্রসিডিউর গুলো লিখতে পারবেন। ক্লিয়ার? আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আশা করি এই 5টা ল্যাব রিপোর্ট অর্থাৎ আজকে গুগল ক্লাসরুমে আপনারা এই যে এই এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে গিয়ে যে বইয়ের 2টা পেজ দেখালাম আপনাদের, ওই পেজের পিডিএফ গুলো দিয়ে দিব, আর স্যাম্পল অফ ল্যাব রিপোর্ট এটাও আপনাদেরকে দিয়ে দেবো। আশা করি আপনারা ইজিলি এটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই 5টা ল্যাব রিপোর্ট আপনারা রেডি করেন। আমি 1-2 তারিখের দিকেই এই গুগল ক্লাসরুমে একটা লিংক থাকবে, বা যেভাবে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন 1 তারিখ থেকেই চাইলে আচ্ছা, আপনারা স্যার। সাবমিট করতে পারেন। লাস্ট ডেট হলো এক্সামের দিন, অর্থাৎ 4 তারিখ এক্সাম, ওই দিন আপনার লাস্ট ডেট অফ সাবমিশন। সেটা এক্সামটা কয়টায় নেবেন, কয়টার সময়? আচ্ছা, টাইমটা পরে জানাই দেওয়া হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার 4 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম থাকবে? হ্যাঁ, 4 তারিখ রাত 12টা পর্যন্ত। ওকে স্যার। স্যার ভার্সিটি কবে খুলতে পারে এই ব্যাপারে কোনো হিন্টস দেওয়া যায়? আচ্ছা, ভার্সিটি বিষয়টা হলো আসলে স্কুল কলেজ ভার্সিটি এক নিয়মে চলে না। ভার্সিটি গুলো ব্যক্তিগত বিষয়ে থাকে বা বিভিন্ন পারিপার্শ্বিক দিক বিবেচনা করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সময়ে খুলবে। এখন কোন ইউনিভার্সিটি কবে খুলবে এটা ইউনিভার্সিটি প্রশাসন ছাড়া কেউ বলতে পারবে না। সাপোজ আজকে কুয়েট খুলে দিল, তার মানে আগামীকাল যে রুয়েট খুলে দিবে এরকম কোনো পসিবিলিটি নাই। এখন রুয়েট যদি মনে করেন আমরা এখনো 2 মাস পরে খুলবো, সেটা তাদের এখতিয়ার আছে। কারণ ইউনিভার্সিটি গুলো সরকারের হুকুম মতো চলবে এরকম না, তারা স্বায়ত্তশাসিত, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির প্রশাসন যদি মনে করে সবাই ভ্যাকসিনেটেড বা আমাদের আর কোনো প্রতিবন্ধকতা নাই, তাহলে চাইলে আগামীকালও খুলতে পারে। এখন যদি তারা দেখে যে না আমাদের সবারই ভ্যাকসিন মোটামুটি বাকি, আরো 2 মাস লাগবে সবাই ভ্যাকসিন কমপ্লিট করতে, তো 2 মাস পরে খুলতে পারে। এটা কারোর বলার কিছু নাই, সরকার বলতে পারবো না যে নর্দার্ন ইউনিভার্সিটি কালকেই খুলতে হবে, বা ইউনিভার্সিটি গভর্নিং কমিটিও বলার অধিকার রাখে না যে আগামীকালই আপনাদের বিশ্ববিদ্যালয় খুলে দেন। হ্যাঁ, স্কুল কলেজের ক্ষেত্রে সরকার বলতে পারে যে আগামীকালই খুলতে হবে, হ্যাঁ আগামীকাল খুলতে তারা বাধ্য, কিন্তু ইউনিভার্সিটির বিষয়গুলো আলাদা। ওকে, তো সেই সব কিছু বিবেচনা করে একমাত্র প্রশাসন ছাড়া কেউ বলতে পারবে না কবে খুলবে। তবে আমরা যারা শিক্ষক আমাদেরকে 1 তারিখ থেকে আমরা রেগুলার ক্যাম্পাসে যাব, প্রত্যেকটা শিক্ষককে আপনারা ক্যাম্পাসে পাবেন 1 তারিখ থেকে। তবে স্টুডেন্টরা ফিজিক্যালি কবে আসবে ক্লাসে এটা এখনো সিদ্ধান্তের ব্যাপার, বা এটা ইউনিভার্সিটি প্রশাসন পরে জানাবে। মিনিমাম তো 1-1.5 মাস তো লাগবেই, তারও বেশি লাগতে পারে। ওকে স্যার স্যার এই 4 তারিখের পরে কি আমাদের এক্সাম মানে পিছনে কোনো সম্ভাবনা আছে ল্যাব এক্সামটা? আচ্ছা, আমি বলি এক্সামের ডেট সম্পর্কে কার কোনো প্রবলেম আছে আগে বলেন। না স্যার। যদি প্রবলেম না থাকে তাহলে 4 তারিখে হবে। যদি এরকম হয় যে আপনাদের প্রবলেম হচ্ছে তাহলে 2-1 দিন বাড়ানো যেতে পারে। প্রবলেম থাকার কথা না, কারণ আমার তো ল্যাব ক্লাস সব আগেই কমপ্লিট, একটা বাকি ছিল।